যেহেতু শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি যাবেনই ডিসেম্বর মাসে, ফলে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যেমন ভারত সরকারের একটা দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্বটা তারা শেখ হাসিনাকে ছেড়ে দিতে পারেন না। এরকম তারা নিশ্চয়ই কোনো ব্যাক চ্যানেলে মানে বাংলাদেশ সরকারের সঙ্গে, দেখুন যেভাবে তিনি এসেছিলেন সেটা তো একটা আলাপ আলোচনার মাধ্যমে এসেছিলেন না। তিনি তো একা একা কোনো সিদ্ধান্ত নেন, কারণ বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টার, তার বিমান, তারা চেপে এসছেন, ফলে তারা তো তার মানে সেফ এক্সিট যেটাকে বলা হয়, সেফ এক্সিটের ব্যবস্থা করেছিলেন, তারাই করেছিলেন না। তা আজকের দিনে তাদেরকেই আবার যদি সেই আর কি সেফ মানে গ্রহণ যদি বলেন, সেই গ্রহণ করা, তারপরে তার ওখানে কিভাবে বিচার হলো কি হলো না সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু তিনি যে ফিরতে চাইছেন, এক্ষেত্রে দেখুন শেখ হাসিনার মতো একজন নেত্রী, যিনি বিশ্বের সব থেকে বেশি সময়ের মহিলা প্রধানমন্ত্রী, তার জীবনের নিরাপত্তা সম্পর্কে কোনো অঘটন ঘটলে সেটা কিন্তু ভারতও তার দায় এড়াতে পারবে না, বাংলাদেশও পারবে না। ফলে এটা বাংলাদেশকে বোঝানোর হয়তো প্রয়োজন আছে। সেটা হচ্ছে ওরা পরাগ জৈন, তিনিও কিন্তু আমার মনে পড়ছে না যে র প্রধান সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এরকম, অন্তত জানি না, গত 2 বছরে তো নয়, আমি তার আগেও কিন্তু খুব একটা দেখিনি। এবং র প্রধান একা নয়, র প্রধানের সঙ্গে আরো 3জন গেছেন। এই 3জনের মধ্যে একজন অন্তত আছেন যিনি এসপিজি গ্রুপের দায়িত্বে, এসপি স্পেশাল প্রোটেকশন গ্রুপ। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বলতে বোঝায় যারা শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখে, আর কারুর না। ফলে কোনো একটা বিষয়ে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো একটা আলোচনা, এবং এটা যেহেতু স্পর্শকাতর বিষয় এবং রয়ের মতো গোয়েন্দা সংস্থা আলোচনা করছে, তারা তো প্রেস কনফারেন্স করেন না। পরবর্তী ঘটনাবলী থেকে বোঝা যায়, আমাদের সন্দেহ যে বাংলাদেশ সম্পর্কে কোনো একটা ভারতীয় গোয়েন্দাদের কাছে কিছু বিস্ফোরক তথ্য হয়তো এসে পৌঁছেছে, সেই জন্য তারা সদল বলে গিয়ে সেটা প্রধানমন্ত্রীকে হয়তো জানাতে চেয়েছেন, এবং প্রধানমন্ত্রীর আচার আচরণ বা তারপরে কথাবার্তায়, অথবা তিনি যদি ভারতে আসতে পারেন তার সর্বোচ্চ তার নিরাপত্তার ব্যবস্থা দেওয়ার হয়তো গ্যারান্টিও দিয়েছেন তারা, কারণ তারাই একমাত্র গ্যারান্টি দিতে পারে। ফলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভারত সরকার অত্যন্ত উদ্গ্রীব যে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করুন ভারতে, অন্তত ব্রিক্স সম্মেলন উপলক্ষে। আহ আপাতত এইটুকুই তবে বললাম, শেখ এরপরে অন্য হাসিনা প্রশ্ন। প্রসঙ্গে কিন্তু একটা শব্দ উচ্চারণ করেন নাই দীনেশ ত্রিবেদী। মানে গত কিছুদিন ধরে তো বাংলাদেশ 5ই আগস্টের সংবাদ সম্মেলনটা হওয়ার আগে থেকে তারপর পরেও আরো বেশি করে বাংলাদেশের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছিল। বাংলাদেশ যে ক্ষুব্ধ সেটা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীরা বলছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলল ফেসবুকে। তো সে বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই। দীনেশ ত্রিবেদী বেরিয়ে বললেন ভারতের জনগণ এবং ভারতের প্রধানমন্ত্রী মানে মানে সামনের দিকে তাকিয়ে আছে, মানে একটা লুকিং ফরওয়ার্ড। এবং সেটাতে মনে হলো কিনা যে ভারত আবারও ওই অবস্থানেই আছে, আসলে বাংলাদেশের ক্ষোভ রোষ না বুঝতে পারছে না, বরং ওই অবস্থানেই আছে যে শেখ হাসিনা একদিকে আর তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নটা আরেক দিকে। না দেখুন, দীনেশ ত্রিবেদী সেটা ঘটনা, শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা বলেননি। আহ যেটুকু সংক্ষিপ্ত মানে প্রশ্নোত্তর হওয়ার সুযোগ হয়েছিল, তাতে বাংলাদেশের সাংবাদিককেও শেখ হাসিনা প্রসঙ্গটা উত্থাপন করে, তাদের কাছে প্রায়োরিটি ছিল, অগ্রাধিকার ছিল যে তারেক রহমান যাবেন কি যাবেন না ভারতে, সেটাই। কিন্তু যেটা পরবর্তীকালে আমরা দেখলাম, পররাষ্ট্রমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছেন, তিনি সেখানে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা যে শেখ হাসিনা সম্পর্কে যে কথা বলেছি সেটা ভারত প্রথমে বোঝেন, আমরা আশা করছি যে এখন তারা বুঝবেন। খলিলুর রহমানের সঙ্গেও কিন্তু দীনেশ ত্রিবেদীর একান্ত বৈঠক হয়েছিল গতকাল, সেখানে আর কেউ ছিলেন না, দীনেশ ত্রিবেদী এবং খলিলুর রহমান। ফলে এই একান্ত বৈঠকগুলোতে কি আলোচনা হচ্ছে আর বাইরে মিডিয়াকে কি বলছে তার মধ্যে অনেক ফারাক থেকে থাকে। শেখ হাসিনা প্রসঙ্গে তারা যেটা বলছেন যে তারা শেখ হাসিনা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অপমান করেছেন, তার একটা বিচার হয়েছে, কিন্তু আমরা জানি খুব ভালো রকম ভাবে সেই বিচার ব্যবস্থা নিয়ে ভারতের প্রশ্ন আছে অনেক, মানে ভারত সরকারের মধ্যেও অনেক প্রশ্ন আছে। দ্বিতীয়ত, দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এই শেখ হাসিনা কেন্দ্রিক করে তোলাটাও কিন্তু কোনো সঠিক কূটনৈতিক পদক্ষেপ নয় বলে আমরা মনে করি। যেমন হচ্ছে ধরুন,
সে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে বহু বিষয় আছে, তাই না? সেখানে সীমান্ত আছে, সেখানে পানি সমস্যা আছে, সেখানে বাণিজ্য সংক্রান্ত বিষয় আছে, এরকম 40-এর ওপরে একাধিক বাইল্যাটারাল মেকানিজম আছে। ফলে তার মধ্যে একটা নতুন তাদের যুক্ত হয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ। কিন্তু প্রত্যর্পণ সম্পর্কে নিয়ম তো ভারত সরকার কোনো নিয়ম পরিবর্তন করেছেন এরকম তো কিছু এখন আমরা জানি না। এখন জানি না আগামীকাল যদি কোনো সাপ্তাহিক আমাদের যে ব্রিফিং হয়ে থাকে সেই আজ পর্যন্ত এখনো কিছু জানায়নি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যতক্ষণ না জানাচ্ছে তখন আমি আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে চাইছি না, এই কারণে যে আমার মনে হয় যে শেখ হাসিনা প্রসঙ্গটা অবশ্যই থাকবে, কিন্তু সেটা বাংলাদেশ মনে করছেন যে এখানে শেখ হাসিনা তিনি যেটা গণমাধ্যমে সাক্ষাৎকারে যা যা বলেছিলেন, প্রেস কনফারেন্সে তারই তো পুনরুক্তি করেছেন। তিনি তো বলেননি তিনি তারেক রহমান সরকারকে উৎখাত করতে চান, তিনি তো বলেননি তিনি ফিরে গিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করবেন, বরং তিনি বলেছেন যে একটা রিকনসিলিয়েশনের প্রয়োজন আছে, বাংলাদেশের মানুষ এই সময় প্রচুর কষ্টে আছে, ফলে তাদের পাশে আমি দাঁড়াতে চাইছি। তিনি তো বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, ফলে তার তো একটা অধিকার আছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো। তিনি তো যেতে চাইছেন, সেক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই কারণে যে প্রত্যর্পণের তো প্রয়োজনই নেই, কারণ তিনি তো নিজেই যাচ্ছেন। এখন বাকি অনেক বিষয়ে আলোচনা চলছে বাংলাদেশের গণমাধ্যমে। কেউ বলছেন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, কেউ বলছেন কিভাবে শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া যায়। সেগুলো আমি কোনো কমেন্ট করব না, একটাই কারণে যে আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই। কিন্তু এটা আমি জানি, যেটা বলছি, এই ঘটনার পরে তিনি শ্রীবিদ দিল্লি এসছেন এবং দিল্লিতে আজকে তিনি নিশ্চয়ই শীর্ষ পর্যায়ে তিনি কথা বলবেন। ইতিমধ্যে যে গোয়েন্দাদের যে 4 জনের দল তারা ঢাকায় রয়েছেন, তারা তাদের সেখানকার যে গোয়েন্দা সংস্থা কাউন্টার, মানে যাকে বলা হয় যে তাদের যেটা বিপরীতে যেটা বাংলাদেশে, তাদের সঙ্গে নিশ্চয়ই আলাপ ডিজিএফআই এর আলোচনা করবেন আমন্ত্রণেই বলে তারা অনুমান গেছে। করতে পারি। স্মরণকালের মধ্যে প্রধানের ঢাকায় যাওয়ার কোনো মানে ঘটনা মনে করতে পারছেন না আপনি বলছিলেন, আমিও মনে করতে পারছি না, কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে তো একটা বড় ধরনের পরিবর্তনও এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বদলে। এই সম্পর্কটা তো এখন মানে নিরাপত্তার লেন্সে দেখা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখছেন। সেদিক থেকে এই যে আপনি বলছেন যে নিশ্চয়ই বড় কোনো খবর, সেটা যেমন একটা আলোচিত হচ্ছে যে কোনো সশস্ত্র সংগঠন, জঙ্গি শিবিরের যে ছবির কথা সেই 2025-এর নভেম্বর থেকে আমরা শুনছিলাম যে খলিলুর রহমানের হাতে দেওয়া হয়েছে, সেই সব জঙ্গি শিবির বন্ধ করতে এই বৈঠক কিনা, সেই নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি শেখ হাসিনা যে ঘোষণা দিয়ে দিয়েছেন উনি ফিরবেন, ফিরলে তার একটা জীবনের ঝুঁকি আছে, ভারত সেটা মনে করে, সেটা নিয়ে ভারতের একটা উদ্বেগ আছে যে ভারত সরাসরি মনে করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদদে তাকে হত্যা করা হতে পারে, সে খবর ভারতের গোয়েন্দারা মনে করেন এবং সেটা নিয়ে উদ্বেগ আছে। সেটা বাংলাদেশের সঙ্গে আলোচনায় তারা গিয়েছেন, এ কথাটাও তো অনেকে লিখছেন। না, এগুলো স্বাভাবিক অনুমান, কারণ যেহেতু শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি যাবেননি ডিসেম্বর মাসে, ফলে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যেমন ভারত সরকারের একটা দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্বটা তারা শেখ হাসিনাকে ছেড়ে দিতে পারেন না এরকম। তারা নিশ্চয়ই কোনো ব্যাক চ্যানেলে, মানে বাংলাদেশ সরকারের সঙ্গে, দেখুন যেভাবে তিনি এসেছিলেন সেটা তো একটা আলাপ আলোচনার মাধ্যমে এসেছিলেন না, তিনি তো একা একা কোনো সিদ্ধান্ত নেন। কারণ বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টার, তার বিমান, তারা চেপে এসছেন, ফলে তারা তো তার মানে সেফ এক্সিট যেটাকে বলা হয়, সেফ এক্সিটের ব্যবস্থা করেছিলেন, তারাই করেছিলেন না। তা আজকের দিনে তাদেরকেই আবার যদি সেই আর কি সেফ মানে গ্রহণ যদি বলেন, সেই গ্রহণ করা, তারপরে তার ওখানে কিভাবে বিচার হলো কি হলো না সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু তিনি যে ফিরতে চাইছেন, এক্ষেত্রে দেখুন শেখ হাসিনার মতো একজন নেত্রী, যিনি বিশ্বের সব থেকে বেশি সময়ের মহিলা প্রধানমন্ত্রী, তার জীবনের নিরাপত্তা সম্পর্কে কোনো অঘটন ঘটলে সেটা কিন্তু ভারতও তার দায় এড়াতে পারবে না, বাংলাদেশও পারবে না। ফলে এটা বাংলাদেশকে বোঝানোর হয়তো প্রয়োজন আছে।
যে গোটাটাকে এইভাবে এরকম যে রাস্তাঘাটের যে মন্তব্য করা হয়, আলো এলে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। এখন এটা এভাবে হয় না। প্রথম কথা, যে বিচার ব্যবস্থার কথা বলা হচ্ছে সেই বিচার ব্যবস্থা সম্পর্কেই তো ভারতের আপত্তি আছে। ভারত তো বলেনি যে আপনাদের আইসিটি ট্রাইব্যুনালের রায় সব সঠিক হয়েছে, এরকম তো কোনো কমেন্ট আজ পর্যন্ত ভারত সরকার করে, তাই না? ভারত সরকার কি বলেছে কখনো যে আইসিটি ট্রাইব্যুনালে যা হয়েছে সব ঠিক? বরঞ্চ যে রায়টা গোটা বাংলাদেশের মানুষ জানে না, যে রায়ের কপি বাংলাদেশের সাংবাদিকরা জানে না, এমনকি আপনিও দেখেননি কোথাও, কোনো কি ওয়েবসাইটে আপলোড করা আছে? আমাদের দেশে কি হয়, একটা জাজমেন্ট হলো, জাজমেন্টটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, তাই না? এই জাজমেন্টটা সবাই আমরা মুখে মুখে শুনছি তার ফাঁসি হয়েছে, কিন্তু পয়েন্ট হচ্ছে কেন ফাঁসি হয়েছে তার তো একটা ব্যাখ্যা দিয়ে সে জাজমেন্টে যেটাই করে থাকুন, ভুল ভ্রান্তি সঠিক যাই হোক, সেটাকে তো আপলোড করে দেখাতে হবে যাতে গোটা বিশ্ব দেখবে। তো জাজমেন্টের কপি লুকিয়ে রেখেছেন কেন টেবিলের নিচে? এটাই তো অদ্ভুত বিষয়, তাই না? সেই জাজমেন্টটা যেখানে আপনারা কেউ দেখেননি, আপনারা শুধু শুনছেন, এবং সব নেতা মন্ত্রীরা বলে যাচ্ছেন তাকে আইসিটি ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া, যে কিভাবে হয়েছে দেওয়া সেটা জানিয়ে দিক না। সেই রায়টা কপাতার, কত 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 ধরনের ডকুমেন্ট, কত ধরনের সাক্ষ্য প্রমাণ তাতে ব্যবহৃত হয়েছে, সবটাই দিতে হবে না? যার নিয়ম সাধারণত যে কোনো আন্তর্জাতিক বিধি অনুসারে। আর একটা জিনিস বাংলাদেশ সরকার হয়তো জানেন না, সেটা হয়তো বারবার মনে করিয়ে কোনো লাভ নেই, যে ভারত আন্তর্জাতিকভাবে আইসিটি জাতীয় বস্তুকে কখনোই স্বীকৃতি দেয় না। কারণ ভারত সেই আইসিটি গঠনের জন্য যে যে আন্তর্জাতিক বিধি আছে তাতে ভারত স্বাক্ষরকারীও না। ফলে আইসিটি নিয়ে আপনি যা খুশি করতে পারেন, ঠিক আছে? আপনি যদি আদালতে বিচার করতেন, উচ্চ আদালত যদি রায় দিত, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আইসিটি নামক বস্তুটাই তো ভারতের কাছে আপনি প্রশ্ন করলে জবাব পাবেন ওটা খায় না, মাথায় দেয়। কি জিনিসটা কি? আর আমরা তো জানি না ওটা কি, আমরা তো স্বাক্ষরও করি। ফলে এই সমস্ত বিষয় কিছুটা আসলে এইসব বলে না, বাংলাদেশে আমি যেটা বুঝতে পারছি, বাংলাদেশে মানে একটা ডোমেস্টিক কম্পালশন আছে। তারা যে মনে করেন যে কনস্টিটিউয়েন্সি তাদের হয়ে কথা বলেন, যাতে পাছে কোনো কারণে জামায়াত বা এনসিপি যাতে বাড়তি সুযোগ না পায়। তাদের চাপে আছেন বাংলাদেশ সরকার। সরকার যে বেশ চাপে আছে এটা তো আমরা সকলে মানে সূর্যের আলোর মতো দেখতে পাই। ফলে তারা চাইছেন ওই কনস্টিটিউয়েন্সিটাকে কনস্ট্যান্ট কাটে, কিন্তু শুধু শেখ হাসিনা ভিত্তিক একটা তো পররাষ্ট্রনীতি হতে পারে না। আপনার যদি এবার আমি আসি, ধরুন এটা বারবার আগেও বলেছি আবারও বলেছি, আজকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী চমৎকার ব্যাখ্যা করেছেন, সেটা ভুল ব্যাখ্যা কিন্তু করছে কিছু কিছু সাংবাদিক। উনি বলেছেন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। খলিলুর রহমান কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছেন, তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমন্ত্রণ জানিয়েছেন সেটা পেন্ডিং আছে, সেটা আছে, সেটার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি ঠিকই। তেমনি ব্রিক্সের সম্মেলনে আউটরিচে যাওয়ার জন্য ব্রিক্সের সভাপতি আমন্ত্রণ জানিয়েছে বিমস্টেকের সভাপতিকে। সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া না, যেভাবে ভারত অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানাচ্ছে। তাদের তো এরকম নয় তারা ব্রিক্সের সদস্য বলে আমন্ত্রণ জানাচ্ছে ভারত, মানে ভারতের প্রধানমন্ত্রী তিনি যেহেতু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ব্যাপারটাকে ওরা না কিছুটা গুলিয়ে ফেলছেন আর কি, অযথা বিভ্রান্তি। আর অনেকেই আজকাল কূটনীতির ব্যাপারে মাস্টার হয়ে গেছেন বাংলাদেশে দেখছি, মানে তারা কূটনীতির সবকিছু গৌতম লাহিড়ী, বিষয়টা তারা একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে আপনি যে ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সির কথা বলছেন, যে মানে আভ্যন্তরীণ রাজনীতির একটা চাপ সরকারের উপর আছে। শুধু জামাত এনসিপি তো নয়, বিএনপির ভোটারদেরও একটা বিরাট অংশ হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চায় না। এই অবস্থায় তারেক রহমানের পক্ষে সম্ভব ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা? সেপ্টেম্বরে ভারত আসা, ওই যে বলছিলাম প্রথম আলো মানব জমিন লিখে ফেলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে পারছেন না এই দাওয়াত নিয়ে। তাহলে আসলে এই যে ভারতের সংবাদ মাধ্যম দেখছি বেশ কনফিডেন্সের সঙ্গে লিখছে, এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষেও আমি দেখলাম ইউএনআই সেখানে এই বিশ্লেষণ ছাপা হয়েছে যে ব্রিক্সের এই সফরটা, ব্রিক্সের আউটরিচ পর্বে অংশ নিতে তারেক রহমান আসবেন বলেই ধারণা করা যাচ্ছে। মানে এই ধারণাটা কোথা থেকে হচ্ছে সেটা একটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সরকারের মধ্যে সম্পর্ক, বাংলাদেশ ভারত সরকারের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক নাই, কিন্তু আবার একটু গোয়েন্দার
কথাটা দিয়েই শেষ করতে চাই। ডিজিএফআই র এর মধ্যে এত ভালো সম্পর্ক যে আমাদের ডিজিএফআই চিফ কিন্তু নিযুক্ত হওয়ার পরপরই চিকিৎসার কথা বলে সস্ত্রীক দিল্লি ঘুরে র চিফের সঙ্গে, আপনাদের মিলিটারি ইন্টেলিজেন্স চিফের সঙ্গে দেখা করে গেছেন, এ দফায় গেলেন র চিফ। তো এটাকে কিভাবে দেখছেন আপনার দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস, মানে অভিজ্ঞতায়, যে সরকারের সম্পর্কটা সামনে খুব ভালো নাই, ওইদিকে রুদ্ধদ্বার বৈঠক আর গোয়েন্দাদের মধ্যে খুব সক্রিয় সম্পর্ক? কোথাও দুটো দেশের মধ্যে একটা অভিন্ন কোনো সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যাটার ব্যাপারে বাংলাদেশেও যেটা আছে সেটা তার প্রভাব ভারতে পড়তে পারে, যে কারণে হয়তো দুদেশের গোয়েন্দাদের মধ্যে একটা মত বিনিময় হওয়াটা জরুরি। সেই কারণেই হচ্ছে। সম্পর্ক অন্য ক্ষেত্রে ভালো মন্দ ইত্যাদি সেটা পরের বিষয়। ব্রিক্স এর সম্মেলনে যদি তারেক রহমান আসেন, তিনি দ্বিপাক্ষিক সফরে আসছেন না। তৃতীয়ত, এটা তার তো রোটেশনাল প্রেসিডেন্ট, তিনি সামনের বারে তো অন্য কেউ প্রেসিডেন্ট হবে, তাই না? ভারতেরও ব্রিক্স এরও প্রেসিডেন্ট অন্য কেউ হবেন পরবর্তীকালে। তারা যদি পরবর্তী সময়ে দেখেন যে বিমস্টেক, একটা জিনিস ভাবা উচিত। কেন বলছি ভারতের, মানে কারণটা হচ্ছে এই, যে বিমস্টেকের তিনি সভাপতি, তিনি কিন্তু আরো বাকি 7টা দেশের সভাপতি, তিনি কিন্তু ভারতেরও সভাপতি। ফলে ভারত, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন কি? এটা একটা প্রশ্ন। বিমস্টেক একটা কালেকটিভ মাল্টিল্যাটারাল মঞ্চ, এটা একা বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে না। কারণ বিমস্টেকের হেডকোয়ার্টার ঢাকায়। বিমস্টেকের যিনি মহাসচিব ইন্দ্রমণি পান্ডে, তিনিও বলেছেন কিছুদিন আগে, ত্রিরাজ্যি সম্মেলন ওখানে করেছেন, সাংবাদিকদের মিলিত হয়েছেন, তিনি আশা করছেন যে বিমস্টেক সম্মেলনের আগামী বছর যেটা হবে সেটা শিখর সম্মেলন, সেখানে সমস্ত রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা যাবেন, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেতে পারেন। তো সেই কারণে সেই বিমস্টেক আজকে যদি এই আউটরিচ ব্রিক্স এ না আসেন, সেখানে তো ভবিষ্যতে বাংলাদেশের ব্রিক্স এর সদস্যপদ পাওয়া বা ব্রিক্স কে অবজ্ঞা করা, মানে ব্রিক্স কে উপেক্ষা করা, অবজ্ঞা করা, এটা তো ভারত বলে তিনি করছেন না, তিনি ব্রিক্স কে অপমান করছেন। ফলে এইটা আমার মনে হয় একটা রিথিঙ্কিং আছে। আমি এটাও শুনেছি বাংলাদেশের এস্টাবলিশমেন্ট যদি বলে, বাংলাদেশের এস্টাবলিশমেন্টের মধ্যে একটা দ্বিমত আছে এই বিষয়ে কি করা উচিত। আমি যেটা শুনেছি, আমি জানি, এটাও আমি শুনেছি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা কিন্তু চাইছেন মনে প্রাণে, কারণ তাদের ওপর চাপ অনেক কমে যায় যদি বাংলাদেশ সম্পর্কটা একটা স্বাভাবিক পথে যাত্রা শুরু করে। সেই জন্য তাদের অনেকের আগ্রহ আছে যে প্রধানমন্ত্রী সফর করুন। আমি সামান্য দু একজনকে চিনি, মানে ডিজিএফআই বা তাদের সঙ্গে যুক্ত সামরিক বাহিনীর, তাদের অনেকেই কেউ কেউ মত প্রকাশ করেছে যেটা হলে খুব ভালো হতো, হলে খুব ভালো হয়, কিন্তু হতে পারছে না, একটা রাজনৈতিক কারণ আছে। এবং এটা খুব দুর্ভাগ্যজনক হবে। আমি বলবো যেটা বাংলাদেশের জন্য, যারা বুঝছেন না বাংলাদেশে, তারা অনেকেই পুরো ব্রিক্স বানানো বলতে পারবেন না, বিমস্টেক বানানো করতে পারবেন না। বিমস্টেক কি পুরো কথাটা তাও অনেকে কতজন জানেন আমার সন্দেহ আছে। তো ফলে তারা যদি একটা আবেগ তাড়িত হয়, কেবল শেখ হাসিনা এই একটা বিষয় দেখিয়ে তারা যদি এ ব্যাপারে সিদ্ধান্ত নেন, ক্ষতি তো বাংলাদেশের করবে। ভারতের কি এসে গেল? ভারত তা এই মাসের শেষে সাংহাই কোঅপারেশনের বৈঠকে যোগ দিতে চলেছে প্রধানমন্ত্রী, তাই না? তো এক্ষেত্রে তো, আর আজকাল তো মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা জাতিসংঘ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, বলে জাতিসংঘে গিয়ে আপনি কি করলেন না করলেন তাদের আমেরিকার আজকাল আর কোনো উচ্চবাদ। আমেরিকা তো প্র্যাকটিক্যালি চাইছিল যে জাতিসংঘ থেকে উইথড্রই করে না, এবং ফলে জাতিসংঘের গুরুত্বটা বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো একটা মঞ্চে তারেক রহমান প্রথম ভাষণ দেবে, নিঃসন্দেহে সেটা একটা ঐতিহাসিক ঘটনা হবে, নিঃসন্দেহে সেটা তো মানতেই হবে। কিন্তু তার কতটা র্যামিফিকেশন আছে আজকের দুনিয়াতে, যদি এই মাল্টিল্যাটারাল গোষ্ঠীগুলো যে গড়ে উঠেছিল তার একটাই কারণটা হচ্ছে বৃহত্তর মঞ্চ থেকে সবকিছু করা যাচ্ছে না। তাই ব্রিক্স, বিমস্টেক, এমনকি আরো বৃহৎ ধনী রাষ্ট্রদের সংগঠন যেটা G20, সেখানেও কিন্তু যারা উন্নয়নশীল রাষ্ট্র তারাও সেখানে আজকাল সদস্য হয়েছেন, যাদের মধ্যে ভারত তো আছেই, ব্রাজিল আছে, দক্ষিণ আফ্রিকা আছে, ইত্যাদি ইত্যাদি।
ফলে আমার কাছে মনে হয়েছে যে এইটা কূটনীতির বিষয়টাকে বাংলাদেশ তাদের ডোমেস্টিক রাজনীতির কারণে, মানে শেখ হাসিনা কেন্দ্রিক রাজনীতির কারণে ওটা ব্যাপারটাকে না তারা গুলিয়ে ফেলছে এবং ক্ষতি করছেন তাদের নিজেদের। সুতরাং আমার আশা করি আমি যে গোটা বিষয়টাকে, কারণ আজকে খলিলুর রহমানের, যদি আমি ট্রান্সক্রিপ্টটা পেয়েছি, আমি তার ব্রিফিং এর ট্রান্সক্রিপ্ট আমি পড়ে দেখেছি, তিনি বলেছেন যে আপনারা বুঝুন প্রধান এই ব্রিক্স এর আমন্ত্রণটা হচ্ছে বিমস্টেকের সভাপতিকে, সেটার কেউ কেউ মানে হচ্ছে যে মানে করছেন যে প্রধানমন্ত্রীকে অপমান। কারণ উনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে তো আমন্ত্রণ জানিয়ে রেখেছেন, সেটা তিনিই বলছেন, মানে এটা দ্বিতীয় আমন্ত্রণ, তিনি বুঝছেন। কিন্তু সেক্ষেত্রে দুর্ভাগ্যজনক কিছু আপনাদের সোশ্যাল মিডিয়ার সাংবাদিক, তারা নিজেদেরকে অনেক বড় ভাবেন, তারা ভাবছেন যে বিটুইন দ্য লাইন্স, কূটনীতির ভাষায় বলে বিটুইন দ্য লাইন্স পড়া উচিত এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখা উচিত। কোনোটাই আমার কাছে মনে হয়নি আজকের দিনে যে খুব নেতিবাচক নীতি, ছবি দেখে বলে দেওয়া যায় যে পজিটিভ না নেগেটিভ। এবং ধরুন আর থেকে বড় কথা, আমি তো আমাদের হাই কমিশনারকে বিশ্বাস করব, তিনি বলছেন যে এটা অত্যন্ত ইতিবাচক এবং তিনি ব্রিক্সে যাবেন কিনা এই প্রশ্নের উত্তরে বলেছেন সব হবে, সব পজিটিভ। তার অর্থ ব্রিক্সে এবং আসছেন, আমাদের আমি এটা বলছি না, প্রধানমন্ত্রীর কিন্তু দপ্তর থেকেও ফেসবুকে যে ছবিটা পোস্ট করা হয়েছে বৈঠকের, সেটাতেও আসলে দুজন খুবই আন্তরিকতার সাথে একে অপরের হাত ধরে হ্যাঁ আছেন, কাজে হ্যাঁ সেটাও হ্যাঁ, নিশ্চয়ই একটা এবং উষ্ণতা, ইঙ্গিত বহন করে। উষ্ণতা লক্ষ্য করা, এবং উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে এবং একে অপরকে মানে যেভাবে সম্বোধন করছেন, দীনেশ ত্রিবেদী তার প্রচুর প্রভূত প্রশংসা করছেন এবং একইভাবে তারেক রহমান তার প্রত্যুত্তরও দিচ্ছেন, এটা কিন্তু সেই ভিডিওতেই স্পষ্ট। ফলে ভিডিওতে কোনো কিন্তু নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। একটু কঠিন মুখে হুমায়ুন কবির বসে আছেন, সেটাও দেখা যাচ্ছে ঠিকই। তিনি তো অন্তত কঠোর ভাষায় একটা বিবৃতি লিখেছিলেন, যেটা অনেকটা আমাদের মতে অনেকে, আমাদের ডিপ্লোম্যাটরা অনেকেই কমেন্ট করেছেন, সাবেক হাই কমিশনাররা, খুবই আনডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট। ওটা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট নয়, যাতে মাফিয়া শব্দ ব্যবহার করা হয়। আপনি পূর্বের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে তৃতীয় দেশের কাছে বলছেন, এগুলো আনডেমোক্রেটিক, এগুলো আনডিপ্লোম্যাটিক, ডেমোক্রেটিক না, আনডিপ্লোম্যাটিক। ফলে সেটা তো আমাদের সাবেক হাই কমিশনাররা অনেকে কমেন্ট করেছেন। একজন তো বললেন, যে পিনাক রঞ্জন বললেন, আরে শেখ হাসিনার বিষয়টা তো বাংলাদেশের বিষয়, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আমরা তো ওনাকে আশ্রয় দিয়ে এখানে রেখেছি, অতিথি হিসেবে তিনি আছেন, তিনি করবেন না করবেন তার মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু তাকে আমরা আটকাবো কি করে? ইভা গাঙ্গুলি দাস বললেন যে ভাষাটা খুব খারাপ হয়েছে, মানে সৌভাগ্যবশত এটাকে চিঠি আকারে ভারতে হয়তো আসেনি, আমার মনে হয় আসেনি, আমি যদিও ভেরিফাই করব, আমার মনে হচ্ছে ফেসবুকেই পোস্ট করা হয়েছে, কিন্তু চিঠি হিসাবে এলে কিন্তু এটা খুব খারাপ, সেটা আসেনি। সেটা হয়তো শেষ মুহূর্তে শুভবুদ্ধির উদয় হয়েছে, যেন ওটাকে চিঠি আকারে আর পাঠানো হয়, বোধ হয়। বলুন।